আমরা সরকারি শিক্ষার্থীলাম একদম যে ত্রিভুজে প্রকার ভেদ দেখো। হ্যাঁ, গত ক্লাসে হয়েছিল, ঠিক আছে। ত্রিভুজের প্রকার ভেদ, ত্রিভুজ কত প্রকার, কি কি, বাহুভুজের ত্রিভুজ কত প্রকার, সমভুজের ত্রিভুজ কত প্রকার, এটা হয়েছিল। আজকের আলোচনা করব বৃত্ত বিষয়। শব্দের জন্য বৃত্ত কাকে বলে? বৃত্তের সংজ্ঞা কি বলতে পারে? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে রেখা অঙ্কিত হয় তাকে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান, এই দূরত্বটা সবসময় সমান থাকে, তাই না? এটা কি বৃত্ত? আচ্ছা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল একটু একটু আগালাম আবার। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কি বলা হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ আপনার আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। বৃত্তের দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে পারবেন কি? আমি এটা কি বলি না দাদা, কোন বইতে কি বলতে এটা লিখছে না, আপনি জানেন না। এখান থেকে এই দৈর্ঘ্যটি কি বলা হয়? অর্ধবৃত্ত, অর্ধব্যাস। অর্ধব্যাসটা মানে কি দিয়ে বলতে প্রকাশ করি? আর কি, আর বৃত্তের কেন্দ্রগামী জায়গা কি বলা হয়? বৃত্তের কেন্দ্রগামী জায়গা কি বলা হয়? বৃত্তের কেন্দ্রগামী জায়গা বলা হয় ব্যাস। বৃত্তের জায়গাকে ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রগামী জায়গাকে ব্যাস বলে। ব্যাস বিন্দু, এটা কেন কেন্দ্র বিন্দুতে না যায় তাহলে এগুলো কি? যা, এই সবগুলো কিন্তু যা, সবগুলোই বৃত্তে যা, কিন্তু কেন্দ্রগামী জায়গাকে কি বলা হবে? ব্যাস। ব্যাস। কাকে আমরা কি দিয়ে চিহ্ন করবো? ঠিক, তাহলে আর সমান কি? আর সমান হচ্ছে অর্ধব্যাস। অর্ধব্যাস, কিন্তু আর সমান আমরা কি বলতে পারি? 3/2। এই d কে অর্ধেক করলে তো আর, তাহলে আর সমান কি d/2 2 বলবো এটা? হ্যাঁ। এই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কত বড়? বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল দেখেন, এই ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি কি? পাই আর পাই, পাই পাই আর আরটা কি? আরটা কি দিলাম? আর বৃত্তের ব্যাসার্ধ পাই আর স্কয়ার, বৃত্তের ব্যাসার্ধ পাই এর মান কত? পাই এর মান 22/7, মানে পাই এর মান 22/7 গুণ আর স্কয়ার।
আর এই আরটা কি? আরটা কি বললাম? ব্যাসার্ধ। আরটা ব্যাসার্ধ, তাহলে এটা কি কি লিখতে বলেন? 22 গুণ ব্যাসার্ধ স্কয়ার। 22 গুণ ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ স্কয়ার। পছন্দ। আর কেউ? স্যার একদম আসতেছে। আচ্ছা আচ্ছা, একদম আমি বলছি তাহলে বুঝতে পারছেন? না ওটা পাই আর স্কয়ার, ব্যক্তিগতের ক্ষেত্রে হলো পাই আর স্কয়ার। আরটা কিছুটা দেখাইছি, ডিটা কিছুটা দেখাইছি। আর এই সাইডে যে রেখাটা আছে একে একে কি বলা হয়? বৃত্ত। বৃত্ত কিন্তু ওর নাম আছে, কিন্তু এই রেখাকে কি বলা হয়? এটা তো বৃত্ত। এক জায়গায় আপনি সাইকেল চালিয়ে আসেন, সাইকেল দেখাতে পারেন? পারবেন না। ও যে পাটা হাত দেবে তার একটা নাম আছে। প্যাডেল আছে, সিটি হাত দিলে সিট আছে, হ্যান্ডেল হাত দিলে হ্যান্ডেল আছে। সবগুলো মিলে কি সাইকেল? সাইকেল। তাহলে এটা এটা বৃত্ত, কিন্তু এইটা কি? এর এটা নাম আছে, এখানে একটা নাম আছে, এখান থেকে এই পর্যন্ত একটা রেখার একটা নাম আছে, এখান থেকে এই পর্যন্ত একটা রেখার একটা নাম আছে, এখান থেকে এই পর্যন্ত একটা রেখার একটা নাম আছে। তাহলে এই বৃত্তক্ষেত্রের পাশে যে রেখাটা এইটা এটা ভিতরে আছে। আমাদের প্রথম লেসনে এটা পরিধি, পরিধি ঠিক বলেছি। তাহলে ওটাকে কি বলবো? এটাকে কি বলবো? পরিধি। পরিধি। আর এটাকে কি বলবো? বৃত্তের কেন্দ্র। এটাকে কি বলবো? বৃত্তের রাউন্ডটাকে আমরা পরিধি বলবো। অবশ্যই পরিধি। বুঝে গেছে? আমার কথা মনে আছে, এটা আমরা মানে কোন নির্দেশনা দিলে আমরা ওটা মুখস্থ করে নেই, সেটা ভালো হবে বিষয়। এইগুলো ক্লাস 5 এর জিনিস। স্যার এগুলো তো পড়েছি এক সময়, কিন্তু আপনারা একটা করে নিয়েছেন। বাধ্যতামূলক আপনারা যে জগতে আইছেন, আপনারা মনে নেই মানে এগুলো এগুলো বাধ্যতামূলক। মানে যেটা নিবন্ধন দিতে পারবেন না, কতটা নিবন্ধন করা আমার কথা বলা গেছে, তাহলে এটা কি বলা হয়? দিতে পরি ওই দিয়ে একটা আছে দিতে কেন্দ্র। মানে প্রত্যেকটার ক্ষেত্রফল কিন্তু বিভিন্ন ভাবে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে বিদ্যুতের ক্ষেত্রফল এইটা হলো পাই আর স্কয়ার। পাই এর মান কত? 22/7। 22/7। আর আর স্কয়ার, আর মানে ব্যাসার্ধ। আর 22 কে 7 দিয়ে ভাগ করলে কি হবে কত জানেন? কত হয়? কত দেখেন স্যার? 22 এর 7 দিয়ে ভাগ করলে 22 এর 7 দিয়ে ভাগ করেন 30 তো 21 থাকে আর 12। 3.1428। 3.1428 আমরা 10 মিনিটের পরে সাইজ করে মনে করতে দিব। ঠিক আছে? তাহলে আপনি যদি এইটা দিয়ে যদি এটাকে গুণ করেন এক এক শব্দ হয়। এইবার মূল যে বিষয়টা আমরা বুঝতে পারছি, এই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলকে দেখানোর মূল কারণ হলো আপনারা জৈব ভাষার সময় এরকম কায়দায় জৈব হবে থাকতে পারে। জি হতে তো পারে, মানে বিভিন্ন বস্তুর সঙ্গে থাকতে পারে। তাহলে আমার এই জমিটার মধ্যে গেলে আমার কি করতে হবে? এটা কি? এটা কিন্তু ত্রিভুজ না, চতুর্ভুজ না, দ্বিতীয় না, বহুভুজ না। তাহলে এটা কি? ষষ্ঠভুজের মধ্যে কিছু পড়ে না, এই ছিল ষষ্ঠভুজ কাকে বলে? ষষ্ঠভুজ কাকে বলে বলো? আমরা একটা দেখছি আমাদের একটা এটা কি বলছে? এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ষষ্ঠভুজ কাকে বলে বলো? ছয়টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ষষ্ঠভুজ বলে। ছয়টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ষষ্ঠভুজ বলে। এখানে ষষ্ঠভুজ যখন লিখেন এর একটা একটা করে মান কত জানেন? এক একটা ছোট এক না, ছয়টা বাহু সব সমান।
ও তাহলে ছয়টা বাহু যখন সব সমান থাকবে তখন প্রত্যেকটা কোণের মান সমান। আর যখন ছয়টা বাহু যখন ভিন্ন ভিন্ন থাকবে তখন তার প্রত্যেকটা কোণের মান ভিন্ন, কিন্তু সবগুলো কোণ মিলে আবার একই। তাহলে এই হচ্ছে বাইরের একটা কোণ আছে, আবার ভিতরের একটা কোণ আছে, আছে না? তাহলে আপনাদের পরীক্ষা আসতে পারে যে ষড়ভুজের এরকম থাকতে পারে যে ষড়ভুজের অন্তস্থ কোণের মান কত, ষড়ভুজের অন্তস্থ কোণের মান কত, ষড়ভুজের বহিঃস্থ কোণের মান কত, তখন আমাদের ক্যালকুলেশন করে বের করতে অঙ্ক কিছু বের করছি। বুঝতে পেরেছেন? জ্যামিতিতে যদি দক্ষ না থাকা হয় তাহলে এর মধ্যে না আসাই ভালো। জ্যামিতিতে যদি দক্ষ না থাকা হয় বা জ্যামিতি সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে এখানে লাভ নেই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা কি, এইটাকে কি বলা হয়? এটা বৃত্ত না, বৃত্ত না, এটা হচ্ছে বৃত্তা ব্যাস। বৃত্ত, বৃত্তা ব্যাস, কয়টি আয়তাকার পঞ্চকোণাকার কোণসূত্র বৃত্তা ব্যাস। বুঝে গেছেন? এটা হচ্ছে বৃত্তা ব্যাস। বৃত্তা ব্যাসের সূত্রটা কি দেখেন? এটা হচ্ছে বড় অক্ষ, এটা হলো ছোট অক্ষ। অক্ষ বলছেন তো? রেখা না, অক্ষ বলছেন তো? অক্ষ বলছেন তো? অক্ষটা কি স্যার? অক্ষাংশ দ্রব্যাংশ পড়েছেন? তাহলে আর বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিতে উৎপাদন আছে অক্ষাংশ দ্রব্যাংশ, আর এইভাবে যেটা যেটা আছে দ্রব্যাংশ। আমি সায়েন্সে ছিলাম, আমি তো ভূগোল অত ভালো জানি না। ভূগোল তাহলে অক্ষটা আছে আপনার এখানে মধ্য বরাবর যে রেখা, মধ্য বরাবর যে রেখা, এটা আছে বড় অক্ষ, এটা হলো ছোট অক্ষ। আর একটা বুঝা গেছে? এবারে সূত্র লাগে। তাহলে এই সূত্র মানে এটা কি সূত্র বলবো? বৃত্তাবাসের সূত্র। কিসের সূত্র? বৃত্তাবাসের সূত্র। লিখেন বৃত্তাবাসের সূত্র। হ্যাঁ, বড় অক্ষ ভাগ 2, আমি তো নিচে লিখি না যে একদম বলবো, ঠিক আছে? বড় অক্ষ ভাগ 2, ছোট অক্ষ ভাগ 2 গুণ, এই 22 টাকা কি? 22 টাকা কি বলেছিলাম? তাহলে আবার পড়ে যেতে হবে। পাই পাই বলছে 22 টাকা বলেছেন পাই। পাই এর মান কত বলেছিলাম? আর কাছে মান তো আসছে। পাই এর মান 22 টাকা তো হয়। পাই এর মান আছে 22 টাকা। তাহলে আমি বড় অক্ষ ভাগ 2 ছোট অক্ষ ভাগ 2 গুণ পাই। এটা কিসের সূত্র? বৃত্তাংশের সূত্র। ঠিক আছে? এটা কিসের সূত্র? বৃত্ত না, বৃত্তা ব্যাস। উদাহরণটা কি হবে? বৃত্তা ব্যাস, বৃত্তা ব্যাস। যখন আমি বৃত্ত বলবো, বৃত্ত তো যখন বলই পাচ্ছি, ঠিক আছে? আবার এই বৃত্তকে যদি অর্ধেক করা হয় তাহলে অর্ধবৃত্ত। বুঝা গেছে? এটা যদি বিমের আকারে থাকতে হয় তাহলে পরিবৃত্ত, পরিপূর্ণ বৃত্ত না, পরিবৃত্ত। আমার কথা বোঝা যাচ্ছে তো?
এটা বৃত্ত, এটা অর্ধবৃত্ত, এটা পরিবৃত্ত, আর এটা হচ্ছে বৃত্ত ব্যাস। তাহলে বড় অক্ষ ভাগ 2, ছোট অক্ষ ভাগ 2 গুণ, হ্যাঁ আছে ভাই, যদি বলো বুঝতে পারছো তো? এবার আমি বড় অক্ষের মান দেব। আমি বড় অক্ষের মান দিলাম 200, 200 ফিট। আর এই ছোট অক্ষের মানটা দিলাম 40, 40 ফিট। তাহলে এর মানটা কত হবে? বড় অক্ষর দিয়ে হচ্ছে স্যার 200, ছোট অক্ষর মান হচ্ছে 40। বের করে ফেলাম। তাহলে এই বৃত্তাংশের ক্ষেত্রফলটা বের করে ফেলাম। বড় অক্ষর বার দুই, আমি বড় অক্ষের মান দিয়ে দিয়েছি 200, আর ছোট অক্ষর 40। তাহলে মানটা কত আসবে? ক্ষেত্রফল কত আসবে? 200 কে 2 দিয়ে ভাগ দিবেন, এটা বড় অক্ষর। 200 কে 2 দিয়ে ভাগ, 40 কে 2 দিয়ে ভাগ 30, দিয়ে এবার পাই এর মান বসে দিলাম। পাই এর মান কত? 22, 22, এটা বসে দিবেন। এইটা দিয়ে যা হবে সেইটা লিখছেন। স্ট্রেট করে গেল। শুরু করছেন তো? আমরা যদি 10টায় স্যার, হ্যাঁ? কিন্তু কিন্তু আমাদের ওই মেসেঞ্জার করতে না, মেসেজ দিয়েছে তো 9:30। আমি না তো? হ্যাঁ, আমাকে তো স্যার বলে দিলেন যে 9:30 ক্লাস। ঠিক আছে। আমরা তো 10টায় হিসাব করে আসতেছি। আমরা ওইটা দ্রুত করে নিতে হবে। এটা এটা বন্ধ হয়ে গেছে, আমি এটা দেখে নিন। কতদিন আপনারা আসছিলেন? কত শুনলেন? হ্যাঁ, আমরা এসেছিলাম। আপনারা কি তারা এসেছিল? বলে দিন না, তারপর জানি না। আর কত শুনলেন? 10টায় গেলে বলবো, আজকেও 10টায় এসেছি। কত শুনলেন বলবো, গত তারিখে না, তার আগে। আপনার কথা কলেজের সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছিলাম গেলে? 200, 200 ভাগ 2, 40 ভাগ 2 গুণ 22 আছে। আছে কিনা? এর একটা সহজ পদ্ধতি একটু বেশি কিনা, সহজ পদ্ধতি। এই বিজ্ঞানের সূত্রের সহজ পদ্ধতি দেখলেন, বড় অক্ষ গুণ ছোট অক্ষ গুণ 0.785। যখন 7.85। আপনাদের এখানে প্রশ্ন রাখতে পারে যে এই 0.58, এই 7.8 কোথা থেকে পেলেন? আমরা আগে কি লিখেছিলাম? বড় অক্ষ ভাগ 2, ছোট অক্ষ ভাগ 2 গুণ
বাইশ, তাই না? এই দুই, এই দুই আর এই 7 গুণ করলে কত হয়? কত হয়? 28। তার উপরে কত আছে? 22। এবার 22 কে 28 দিয়ে ভাগ করেন তো, তাই না? 22 কে 28 দিয়ে ভাগ করেন, দ্রুত। প্রত্যেকে ক্যালকুলেটর নিয়ে ঢুকবেন, দ্বিতীয় ক্লাসের জন্য বললাম। 22 ভাগ 28 কত হয়েছে? ঠিক আছে। তাই হয় না, কত হইতে তাই বলে? 7, 8, 5, 7। আমরা এখানে 5 এর পরে কোন নেব কেন জানেন? সঠিক মানটা সবসময় জন্য 15 টাকা থেকে একটু কম নিতে হয়। কথা বোঝা গেছে? তাহলে আমি এই জিনিসটা কি করে পেলাম? এই করতে হবে, তাই না? তাহলে এই করতে আমার কাছে যখন আমার কি আছে, এখানে বড় অক্ষর ছোট অক্ষর আছে, তাহলে বড় অক্ষর ছোট অক্ষর করে নিলাম। এটা কিভাবে পেলাম সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। তাহলে এই সম্পর্কে আপনার প্রশ্ন আছে? এবার ওই যে 22 সাত সাত কিলো আসলে ওইটা কোনটা? 22 সাত তো পায়ের মান। ওই যে 22 তো পায়ের মান। ওইটাকে কি বলে? পাই পাই পাই। হ্যাঁ ওইটা, আপনাকে সায়েন্সের কিছু কিছু জিনিসের সঙ্গে ইয়ে দেখতে হবে। পাই, সাই, ফাই, থিটা, আলটা, থিটা, গামা, কস, থিটা, এগুলো আপনার বুঝতে পেরেছেন? এগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকবে। আমি তো এখনো থিটাতে যাইনি, ডিগ্রিতে যাইনি, ডিগ্রিতে কিন্তু আপনাদের মাথায় ঢুকবে না। এই তো তা জানেন না, তাহলে ঢুকবে কি করে? কিন্তু আপনি জানা যায় বলেন সরকারি বয়স এই দিছে পুরো অংশগ্রহণ আছে 5 কোটি টাকা। এখন তো কিছুই বলে না। এখন আপনি আমাদের সাথে পড়াতেন একেবারে ওটা করে দেবো। তাহলে এটা হলো তো? আচ্ছা, তাহলে আমরা বৃত্ত সম্পর্কে কি জানলাম? বৃত্ত জানলাম, বৃত্তের ব্যাস জানলাম। অর্ধবৃত্ত যদি হয়, যদি অর্ধবৃত্ত হয় একটা কোন বৃত্ত, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি কত? পাই স্কয়ার ভাগ 2। পাই স্কয়ার ভাগ 2। এখানে এখানে আর এর মান দেওয়া থাকবে, আর নাহলে ব্যাসের মান ব্যাস দেওয়া থাকবে। এখানে আপনার ব্যাস দেওয়া থাকলো 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, তাহলে আর এর মান কত? এখানে যদি ব্যাসটা দেওয়া থাকে, এখান থেকে এই পর্যন্ত যদি ব্যাসটা থাকে 20 সেন্টিমিটার, তাহলে আর এর মানটা কত? আমি এখানে যদি ব্যাসটা 20 সেন্টিমিটার হয়, তাহলে আর এর মানটা কত? হুম? হ্যাঁ, আমি আগে দেখাইছিলাম না, d/2 তো ত্রিকোণ কি দিয়েছিলাম? হ্যাঁ, দেখেন তো দিছি কিনা। তাহলে d/2 সমান কি? d টা কি? ব্যাস। ব্যাসের থেকে আমি অর্ধেক করব, ব্যাসটা ভেঙে অর্ধেক করব, তাহলে কি হবে? ব্যাসার্ধ। আপনি যখন বৃত্ত হবে তখন ব্যাসার্ধ, ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা আঁকতে হয় নাকি, না ব্যাস নিয়ে আঁকতে হয়? আপনি যখন বৃত্ত আঁকবেন, আমি ব্যাসটা দিচ্ছি, তাহলে এই ব্যাসকে ভাগ করে যখন আপনি আর না, যত সময় আর না পাবেন তখন বৃত্ত আঁকতে পারবেন। তাহলে এই বৃত্তটা তুমি কি 10 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম। তাহলে ওই বৃত্তের ব্যাস হলো কত? 20 সেন্টিমিটার। ব্যাসার্ধ হলো কত? 10 সেন্টিমিটার। তাহলে এখানে 10 দিবেন। ভাইয়ের মান কত? ভাইয়ের মান হচ্ছে 22.7। তাহলে এখানে আসবে 22.7 গুণ 10 স্কয়ার ভাগ আছে 2। ভাইয়ের মান 22.7 গুণ 10 স্কয়ার ভাগ 2। 22.7 কত? 22.7 দিলে কত হবে? 3.14 গুণ 100 ভাগ 2। এই দুইটাকে এখানে 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 নেন 50। তাহলে 3.14 কে 50 দিয়ে গুণ করেন, কত হয়? 3.14 কে 50 দিয়ে গুণ করেন, 3.14 গুণ 50, 155।
157 কি বলো তো? তাহলে 157 বর্গ সেন্টিমিটার স্কয়ার একই কথা। বর্গ মিটার সেন্টিমিটার স্কয়ার কে দেয় কি দেখেন না স্যার বুঝা গেছে? তাহলে এর মানটা কত আসবে? 157। হ্যাঁ এটা কি দিদি এটা 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 ত্রিভুজ কাকে বলে? কেন্দ্রীয় বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ কথাটা অবশ্যই লাগবে কিন্তু। এবার আমি এখানে কেন দিলাম জানেন? যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। 180 ডিগ্রি বা 180 ডিগ্রি বা 2 সমকোণ। কথা বলে গেছে? 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমি তো এটা মুছে দিলাম আমার জায়গায় লাগবে। ত্রিভুজটা লাগে তাহলে ত্রিভুজের অন্তঃস্থ করে কত? ত্রিভুজের অন্তঃস্থ করে সমষ্টি কত? আর ত্রিভুজের বহিঃস্থ সমষ্টি কত? ত্রিভুজের অন্তঃস্থ সমষ্টি কত আর ত্রিভুজের বহিঃস্থ সমষ্টি কত? দেখছেন? আমি আগে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ সবকিছু আগাইছিলাম। যত ভুজ থাকুক না কেন তার সূত্র কিন্তু একটাই। অন্তঃস্থ সূত্র একটা আর বহিঃস্থ সূত্র আরেকটা। লেখেন অন্তঃস্থ সূত্র বলে লেখেন। দেখেন অন্তঃস্থ সূত্র লিখেছেন? অন্তঃস্থ সূত্রগুলি লিখে লেখেন 2n-4 8 2n-4 অন্তঃস্থ সূত্রগুলি লিখেছেন? দেখেন অন্তঃস্থ সূত্র 2n-4 সমকোণ 2n-4 ঠিক আছে। এলটা কি? এটা হলো অন্তঃস্থ সূত্র। না না এলটা কি? এলটা কি? এটা কিভাবে আসছে? আর মুশকিল ত্রিভুজ চতুর্ভুজ
পঞ্চভুজ আঁকেছিলাম না? জি। তাহলে তিনটে বাহুদের আমাদের থেকে ত্রিভুজ বলে, চারটে বাহুদের আমাদের থেকে চতুর্ভুজ বলে, পাঁচটি বাহুদের আমাদের থেকে পঞ্চভুজ বলে। তাহলে 3 4 5 এগুলো কি? আমার এটা সংখ্যা এটা সংখ্যা, তাহলে 3 4 5 এগুলো কি? বাহু বাহু। ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ সপ্তভুজ যা থাকুক না কেন বহুভুজের বাহু। এটা হচ্ছে তাহলে এটা কি? বাহু। ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক যাই হোক না কেন ও বাহুর সংখ্যা। এটা হচ্ছে বাহুর সংখ্যা, সেটা 3টে 4টে 5টে 6টা 7টা 8টা যাই হতে পারে। লেখেন এটা হচ্ছে বাহুর সংখ্যা। এটা হলো বাহুর সংখ্যা। এবার ত্রিভুজের বাহু কয়টা? 3টা বাহু। তাহলে এবার ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের অবস্থিত কোণ কি হবে? 2n 4। তাহলে n কত? ত্রিভুজে কয়টা বাহু? 3টে বাহু। তাহলে 3n -4 এর বাইরে কি ছিল বলেন তো? সমকোণ। এখানে কার কার আগে কি বলেন তো? গুণ আর ভাগ বিয়োগ আছে। 7 মাইনাস এখানে গুণ আর মাইনাস মাইনাস, তাহলে কার কার আগে কি? আপনার মতো কিন্তু 6 6 আর 2 সব ওখানে 2 না 6 -2 সমান 2। বাইরে কি ছিল? দেখেন তো দুই সমকোণ হয়েছে কেন? ত্রিভুজের অন্তঃস্থল সমষ্টি। ত্রিভুজের অন্তঃস্থল সমষ্টি মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি। 2 সমকোণ দুই সমকোণ পাইছি সেটা অঙ্ক হিসেবে পেলাম। আমরা এই যেমন মুখস্থ করেছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, সেটা কিভাবে তা জানি না। ঠিক? হ্যাঁ কেউ জানি না, আজকে থেকে জানলাম, পরবর্তীতে যেন ভুল না হয়। একইভাবে বের করেন ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টি। ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টি শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস হবে। লেখেন বহিস্থ কোণের সমষ্টি। আগে আমরা কি লিখেছিলাম? অন্তস্থ কোণের সমষ্টি লিখেছিলাম। অন্তস্থ কোণের সমষ্টি লিখেছিলাম, এবার বহিস্থ কোণের সমষ্টি। বহিস্থ কোণের সমষ্টি সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, যাই হোক না কেন। আমি কিন্তু শুধু বহিস্থ কোণ দিচ্ছি। ত্রিভুজের বহিস্থ কোণ বলিনি, চতুর্ভুজের বহিস্থ কোণ বলিনি, পঞ্চভুজের বহিস্থ কোণ বলিনি। সবার ক্ষেত্রে একই সূত্র। অন্তস্থ কোণের সূত্র একই, বহিস্থ কোণের সূত্র একই। প্লাস হবে সেটা খালি দেখেন বহিস্থ কোণের সমষ্টি 2n + 4। পাশে কি একটা লিখতে হবে না? আরে 2n - 4 এর বাইরে কি একটা ছিল না এদিকে? সমকোণ স্যার অবশ্যই লেখা লাগবে, না হলে জিরো। তার মানে আমি এটুকু ঠিক আছে, ওইটুকু ঠিক আছে না, সম্পূর্ণটাই লিখবেন। তাহলে 12 - 4 লিখছেন, ব্র্যাকেটের বাইরে কি দিয়েছিলাম? সমকোণ। আর এবার 12 + 4 আর 12 + 4 বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 12 + 4 ব্র্যাকেটের বাইরে সমকোণ। এবার এই যে সমকোণটা সুন্দর করে লিখবেন। আর যখন দুই সমকোণ পাইছেন না, ওটা যদি আমি 90 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো? না, আমি ওই আগে ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি দুই সমকোণ পাইছি না, তাহলে আমি 2 কে আমি 90 দিয়ে গুণ করলাম, তাহলে কত পেলাম? 180 ডিগ্রি। হ্যাঁ, আমি অঙ্ক হিসেবে এটা আমি ডিগ্রিতে তখন লিখে দেবে যে কত ডিগ্রি। প্রশ্ন হবে কত সমকোণ বা কত ডিগ্রি। উত্তর কিন্তু দুই হবে। যদি বলে কত সমকোণ তাহলে দুই সমকোণ পর্যন্ত শেষ। যদি বলে কত ডিগ্রি তাহলে এক সমকোণ কোণ কত ডিগ্রি? এক সমকোণ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ কোণ 90 গুণ 2 180 ডিগ্রি। প্রশ্ন যদি ডিগ্রিতে থাকে তাহলে এখানে কি দেওয়া লাগবে, আর যদি সমকোণে থাকে তাহলে এখানে কি দেওয়া লাগবে। খবরদার খবর, বুঝা গেছে? স্যার তাহলে পরিবর্তনের মানটা এটার ক্ষেত্রে ওরকম হবে না ওই যে 2 2 হচ্ছে 3 + 4 = 10 মানে হাইলাইটটা যখন করলাম ইকুয়াল টু না না, এখানে ত্রিভুজের অংশটা কত? তাই বলতেছে হ্যাঁ হ্যাঁ, বের করে ফেলা। আমি 10 হচ্ছে আমাদের
টেন কি সমকোণ? সমকোণ। 10 সমকোণ। 10 সমকোণ কত ডিগ্রি? 900 ডিগ্রি। সমকোণ সমান 900 ডিগ্রি। 1 সমকোণ সমান কত ডিগ্রি? 100 ডিগ্রি। 1 সমকোণ সমান 90 ডিগ্রি। 1 সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে 10 সমকোণ সমান 900 ডিগ্রি। ঠিক আছে স্যার। হয়েছে? তাহলে ত্রিভুজের বহিঃস্থ কোণের অন্তঃস্থ কোণের মান কত পেলাম? ডিগ্রিতে পেলাম। ত্রিভুজের অন্তঃস্থ কোণের মান কত পেলাম? এই ত্রিভুজের অন্তঃস্থ কোণ বলেন তো, অন্তঃস্থ কোণ তো আমরা বুঝতে পারিনি। অন্তঃস্থ কোণ হলো ভিতরের কোণ, আর বহিঃস্থ কোণ হচ্ছে বাইরের কোণ। এই বাইরের এই তিন কোণের সমষ্টি কত পেলাম? 900 ডিগ্রি। আর অন্তঃস্থ কোণ কত পেলাম? হুম, এবার বাস্তবে আসেন। ত্রিভুজের তিনটে বাহু সমান দিলাম। ত্রিভুজের তিনটে বাহু যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? ত্রিভুজের তিনটে বাহু যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? স্যার 90 ডিগ্রি স্যার। পাগল, আমরা পাইছি 180 ডিগ্রি। একে 3 দিয়ে ভাগ করেন। 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এটা সব এটা তো বলতে পারেন তো। আমি জিজ্ঞাসা করেছিলাম ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত পাইছি, সেটা বলতে পারেন। 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 3 দিয়ে ভাগ করে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি পেয়েছে? 60 ডিগ্রি। আর এটা তো পুরো পারাতে বল বলা না। এই এবার এটাকে বৃদ্ধি করেন। বৃদ্ধি করলাম, তাহলে এই কোণটা কত ডিগ্রি? এটা তো কি বয়স্ক বড়। এটা অবস্থা বড়। এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। বিপরীত কোণ শিখেছেন? এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। বিপরীত কোণগুলো কি 60 ডিগ্রি হবে স্যার? বিপরীত কোণগুলো সবসময় সমান। এই বিপরীত কোণগুলো সবসময় কি সমান। তাহলে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে এটা ওটা 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি। এই কোণটা কত? ওটা সে হয়েছে 90 ডিগ্রি হবে। হুম, 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি বলতে না 90 ডিগ্রি, 90 ডিগ্রিরও বেশি আছে। এটা কত বেশি? এইটা একটা সূত্র দেয় এটা কত ডিগ্রি? জানি না। এক সমকোণ হলো 180 ডিগ্রি। এটা সমকোণ দুটো না? এটা 90 আর এটা 90। তাহলে এটা দুটো মিলে কত? 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই যে কাল্পনিক দাগ দেন, এটা হচ্ছে 90। তাহলে এই পাশে কত আছে? এই দুটো মিলে 180, তাহলে এটা এখানে কত? 30 কোণে 30। 30। তাহলে 90, 30 আর 60 কত হলো? 90 30 90, 30, 60। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। না না, এটা 60, তাহলে এটা 120 ডিগ্রি। হ্যাঁ 100 ডিগ্রি। এটা কত পেলাম? 120 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? ওটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? ওটা 180 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা এটা শুধুমাত্র ব্রেন কাটতে দেখছো। এখানে সবগুলো যোগ করেন তো, নষ্ট হচ্ছে কিনা? বাইরের গুলো, বাইরের এই 60, 120, 60, 120, 60, 120, 60, 120 সব যোগ করেন। 900 ডিগ্রি। হচ্ছে কিনা দেখেন। 120 কয়টা? 6টা। 120 হচ্ছে সরি 6টা। 120 গুণ 6 কত হলো? 720। 720 ডিগ্রি। আর 60 কয়টা? 3টা। 180। যোগ করেন তো কত হয়?
হয়েছে দেখেন তো 90 ডিগ্রি। এটা তো বাস্তবের উপরে দেখালাম আর এটা সূত্রের উপরে দেখালাম। এরপরে যদি মনে করেন যে আমি বুঝতে পারি তাহলে আমার কিছু করার নেই। ক্লিয়ার? প্রশ্ন কিন্তু এইভাবে আসবে যে ত্রিভুজক চতুর্ভুজক পঞ্চভুজক তার অন্তঃস্থলের মান কত, বহিঃস্থলের মান কত ডিগ্রি বা কত সমকোণ, সেটা হচ্ছে আপনার প্রশ্ন যদি সমকোণ থাকে সমকোণ পর্যন্ত শেষ। প্রশ্ন যদি ডিগ্রি চাই তাহলে ডিগ্রি বের করা লাগবে। ঠিক আছে, বুঝবো? আচ্ছা আপনারা একটা করে দেখান তো চতুর্ভুজের অন্তঃস্থলের সমষ্টি বলি তো, আর চতুর্ভুজের বহিঃস্থলের সমষ্টি হবে। এই চতুর্ভুজের অন্তঃস্থলের সমষ্টি বুঝতে পেরে আর বহিঃস্থল এইদিকে চতুর্ভুজের অন্তঃস্থল এবং চতুর্ভুজের বহিঃস্থলের মান কত ডিগ্রি। হবে না হলে দেখাই দিই, হবে কিনা? আবার কিন্তু বলতে দেরি হবে তো দেখা যাচ্ছে মানে ওই ফর্মুলা তো আমি বলতে তবে আগে পুরো মাইনাস ব্র্যাকেটের বাইরে কি ছিল? সমকোণ সমকোণ। তাহলে 2 ইনটু 4 তার জন্য আমরা আছে 4 আছে তার সমকোণ। আমি আমি প্রশ্ন করেছিলাম কত ডিগ্রি, তাহলে পরে লিখতে হবে কি এক সমকোণ সমান 90 ডিগ্রি। অতএব চার সমকোণ সমান 90 গুণ 4 360 ডিগ্রি। অন্তঃস্থলের মান 360 ডিগ্রি। এবার বহিঃস্থলের মান আছে শুধু এখানে প্লাস দেবো, তাহলে কত হবে? 12। এবারে এখানে কত দেবো? এইখানে 12 9 বার 100। এই 100 হাজার আছে তুমি হাজার আছে। আমি তো 9 থেকে গুণ করেছি এই সংখ্যাটা দিয়ে দেব। তাহলে চতুর্ভুজের বহিঃস্থলের সমষ্টি কত? 1080 ডিগ্রি। ত্রিভুজের বহিঃস্থলের সমষ্টি কত বললাম? 960 ডিগ্রি। এইভাবে পঞ্চভুজ ষষ্ঠভুজ যারা কিছু হলো আপনার ওইভাবে চাইতে পারে। আর তোমরা কিন্তু আমরা এখানে বুঝতে হুম, আমরা আমরা বুঝলে এইভাবে পারতাম না এই জিনিসটা বোঝা গেছে? আমি হচ্ছে সময়ের ভিতরে বাধা, ঠিক আছে? আমি কি আমরা এই ব্যাপারে 500 তো গুগল করতে একটা সবসময় কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে পরিচালক হিসেবে নেয় ওদের সাধারণ সাথে আমাদের দেরি মতো ছিল ক্লাস তাহলে আমরা আজকে কি শিখলাম? ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ পঞ্চস্থভুজ সমষ্টি বহিস্থভুজ সমষ্টি শিখলাম। এবার আগামী ক্লাসের জন্য আনাগোনা আনাগোন্ডা কলা ক্রান্তি 3, আনাগোন্ডা কলা ক্রান্তি 3 তারপর পদিয়ানের ভিতরে ঢুকবো। কিন্তু আমি কিন্তু এই ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ শেষ, জ্যামিতি কিন্তু ওই সাধারণ যেগুলো না সেগুলো কিন্তু শেষ। এবার আনাগোন্ডা লেখেন। আনাগোন্ডা কলা ক্রান্তি 3 কেউ জানেন এটা এগুলো? আনাগোন্ডা পরে যেহেতু আমার বড় একটা বড় এর নামগুলো এগুলো তো দরকার হবে অবশ্যই আনাগোন্ডা কলা ক্রান্তি 3 এক মন্ত্র শিখে বাজায় গেলে বাকি পাবে। আমরা বন্ধ বড় ঠিক আছে, এগুলো অবশ্যই অবশ্যই জানবেন। হ্যাঁ আপনার কাছে সিএস পদের থেকে সবকিছু দিল, যেমন সিএসএই ছিল, এসএসএই ছিল, আরএসএই ছিল আর বিআরএসএই পাইছি। দেখেন তো আমি স্যার আমার কোন জায়গায় ভুল আছে কিনা।
আমরা তখন কান্নাকাটি করে ছাড়া কোনো পথ থাকবে না। কথা বোঝা গেছে? আপনি যখন সিএস পদে ঢুকবেন তখন বর্তমান তার একটা যা আছে তার কিছুই নেই। সব আনাগোনা করার দিকে এরপর বাইরে আরো আছে, দ্বন্দ্বতে হিসাব করা যায়। তারপরে আছে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে হিসাব করা যায়, বিন্দুতে হিসাব করা যায়, আপনি বুঝে যাবেন। তা বলেন তো, কয় আনায় এক টাকা হয়? 16 আনায়। তাহলে আনা আনা বললে তো বোঝা যাচ্ছে। তাহলে সবগুলোর পূর্ণ কি হবে? এক পূর্ণ সমান কি? এক পূর্ণ সমান 16 আনা। 16 আনা না দিলে তো আপনি একটা পূর্ণ সমান পাচ্ছেন না। 16 আনা 16 আনা বলতে এখানে পুরো হচ্ছে পরিপূর্ণ এরকম একটা পরিপূর্ণ, 16 আনা মানে একদম পরিপূর্ণ, কোনো কম কম বেশি কোনো কিছু নেই। আমরা তো সাধারণ ভাষায় বলি যে ওরা 16 কলা পরিপূর্ণ, 16 কলা পরিপূর্ণ। তার মানে কি? কোনো দিক থেকে কারো কমতি কম নেই। বা বেশি না। ঠিক আছে? তাহলে এক পূর্ণ সমান কি? 16 আনা। তো এক আনা সমান কত? কি বললেন? এক আনা সমান হ্যাঁ, এক আনা সমান কত বলবো? পড়িয়ে দেবো। মানে এক চান্সে ধরবে না। আর আনাকে, আনা পর্যন্ত আসতে গেলে এই যে 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, 5 আনা, 6 আনা, এগুলো দাঁড়াবে। অনলাইনে না, এগুলো দাঁড়াবে। এই দুইটা দুই রকম থাকবে, এখান থেকে দাঁড়াবে। এই 6 আনা, তারপরে আপনার 7 আনা, 8 আনা, 9 আনা, স্যার এগুলো কি ভাষা স্যার? 10 আনা, 11 আনা, 12 আনা, 13 আনা, 14 আনা, 15 আনা, আর 16 আনাকে স্যার স্যার এগুলো কি কোনো সংখ্যা না সাংকেতিক চিহ্ন? এটা ব্রিটিশ সিস্টেম। মানে সাংকেতিক চিহ্ন বা আমরা বাংলায় বাংলায় একটুখানি 1 2 3 4 5 লিখি না? হ্যাঁ ইংরেজি কি লিখি? অন কোনো দিন করে এরকম। তাহলে এটাও স্যার একটা সংখ্যা। এটা কি বাংলা সংখ্যা? এটা ইংরেজি। আর এটা, এটা আছে আপনার এই জমি জায়গার ক্ষেত্রে, মাপজোকের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 তাহলে এগুলো একটা সংখ্যা ঠিক আছে? সংখ্যা। ঠিক আছে? এর ভিতর থেকে কোনো এক জায়গায় এরকম থাকে। তাই এটাকে এইভাবে লেখা যায়। এটা যদি থাকে তাহলে মনে করুন আবার কি লিখেছেন, এটাও তিন, এটাও তিন। বুঝা গেছে? এই তিনটা অনেক ক্ষেত্রে আবার এইভাবেও দিয়েছে। তাহলে এই তিনকে তিন ভাবে লিখবো। 3 আনাকে আমরা 3 ভাবে শিখলাম। যখন যেখানে যে অবস্থা থাকবে আমরা 3 ইউজ করবো। যখন যেখানে যেভাবে থাকবে আমরা 3 ইউজ করবো। তাহলে এই হচ্ছে আনা। আর 1 আনা সমান 20 ঘন্টা, 1 ঘন্টা সমান 4 কড়া, 1 কড়া সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 20 দিন। এক পূর্ণ সমান 16 আনা, 1 আনা সমান 20 ঘন্টা, 1 ঘন্টা সমান 4 কড়া, 1 কড়া সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 20 দিন। আগে তিনে তিনে বাংলা ভাষা তো এই দেখেন, এই 76,803 হলে তখন কি হতো? কঠিন কি দেখিছেন? এখন কিছুই দেখেন, অন্ধকার দেখবেন। আর কটা ক্লাস করেন দেখবেন অন্ধকার হয়ে যাবে।
বোঝা গেছে? তাহলে এইগুলো কিন্তু আগামী ক্লাসের জন্য প্রস্তুতি থাকবেন আপনার। আমি কিন্তু ডাইরেক্ট যে কারো কাছে বুঝতে পারবেন এর ভিতরে এগুলো সব আমাদের এখন এই যে আছে সমাজগুলো আপনি বুঝতে পারবেন, দেখবেন এক থেকে হলো। স্যার মাঝে যে বইটা কিনতে বলছেন ওটা থেকে এগুলো পাবো? গত সপ্তাহে একটা বই কিনতে বলছিলেন ওই যে বইমেলা থেকে, ওই থেকে এগুলো পাবো? হ্যাঁ ওটা আছে। ওই দিকে তো থাম। আজকে কি ওইটা ঠিক আছে। আর ওইটা হলো আপনার কাছে স্যার আমি ওটা ওইটা হচ্ছে নাম বলে দেব। আমাদের বলি কি আমাদের কাছে লিখে দেবে তারপরে লিখে কি নয় ছবি দেখি আমি ছবি তুলে নিচ্ছিলাম। আছে। হ্যাঁ আমি দেখি বুঝলাম আপনি এসে বলতে। এটা তো আমরা আমাদের এক দুই তিন চার এবার ঠিক আছে না? এটা বাংলা, এইটা ইংলিশ। হ্যাঁ মাঝে একটা আছে স্যার রোমান সংখ্যাও তো আছে। এগুলো কি বলেন তো? এটা এটা তো মনোনাইট্রেট বলে, এটা তো পদার্থ বিজ্ঞানের ভাষা, বুঝতে পেরেছেন? আর মিথেন, ইথেন, ক্লোরোফেন, ইথেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নটেন দেখেন এগুলো তো কেমিস্ট্রি ভাষা। তাহলে আমরা এই শিখলাম বাংলা, এই শিখলাম ইংরেজিতে, এই শিখলাম পদার্থ বিজ্ঞানে, এই শিখলাম ভাষা বিজ্ঞানে, আর আজকে শিখলাম কিসে জমি জায়গার পরাক্রান্তিক দিকের হিসাব। তাহলে মানে যে সাবজেক্ট বেশি পড়বেন সেটাই লাগবে, যে সাবজেক্ট বেশি পড়বেন সেটাই লাগবে। স্যার মানে যেহেতু আপনার পাথরের মধ্যে মাপ চালু শুধু তক্কাটা এইগুলো আমরা আগে থেকে যেগুলো আপনি এগুলো পরে করতে হয় না এগুলো এইগুলোই সহজ, এইগুলোই সহজ। আধা ঘন্টা পড়াশোনা এগুলো অ ক খ না শিখে আপনি ক্লাসে উঠেছেন? না আপনি কি বই এর অ ক খ না শিখে ক্লাসে উঠেছেন? কখনোই সম্ভব নয় স্যার, সর্বর্ণটা একজন গণ্য ছিল। আমাকে তো উত্তর দেন এইগুলো না শিখে ক্লাসে উঠেছেন। তাহলে আমাদের এই যে জগতে আছেন তার অ ক খ দিয়ে ঠিকই তো, এর উপরে দক্ষতা আমাদের শিখতে হবে। আমরা এবং ক্লাস আমাদের একটা ভুল করে আমরা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবে কোনদিন কোন ক্লাস আপনি এদের মধ্যে ডিসকাস করেন। তাহলে আজকে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। স্যার স্যার হ্যাঁ শেষ। স্যার আরেকটা বিষয় স্যার, ওই আগামী শনিবার